21 বছরেও দেশের ইন্টারনেট স্পিডে অগ্রগতি নেই, বৈশ্বিক তালিকায় তলানিতে। অবকাঠামোর সীমাবদ্ধতা, তরঙ্গের চড়া দামকে দুষছে অপারেটররা। পদ্মা সেতু রাজধানীর সাথে দূরত্ব কমালেও শিল্পায়নে পিছিয়ে বরিশাল। মহাসড়কে লেন বাড়ানো সহ গ্যাস সংকট দূর করার দাবি ব্যবসায়ীদের। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহে উন্নতি নেই, দীর্ঘ লাইনেও কাটছে না ভোগান্তি। তিতাসের আওতাধীন বাসা বাড়ি ও শিল্প কারখানায় সংকট চলছে। এবং পাকিস্তানের থানায় আত্মঘাতী বোমা হামলায় 6 পুলিশ সহ নিহত 15, দায় স্বীকার করেনি কেউ। অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল 17 ফিলিস্তিনির। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। আপনার মুঠোফোনের ইন্টারনেটের স্পিড কেমন? বিপরীতে অভিযোগই বা কতটা? বিশ্বে যেখানে 672 MBPS দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, সেখানে মাত্র 37 MBPS দিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। প্রায় 21 বছর আগে এই দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখন এর স্পিড নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাকিটা জানবো নাজমুস সাকিবের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ারেসা মাসে 500 টাকার বেশি খরচ করেন মোবাইল ইন্টারনেটের পেছনে। মূলত বাসার বাইরে থাকলেই নেট কেনেন তিনি, তবে ধীরগতি আর কাঙ্ক্ষিত সেবা নিয়ে অভিযোগ আছে তার। যে কোনো এরিয়াতে আপনার নেট সার্ভিসের ঝামেলা হতে হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টেই হচ্ছে আপনার নেট সার্ভিসটা মাঝে মধ্যে ড্রপ করে, কাজ করে না। 2G'র হাত ধরে দেশে মোবাইল ইন্টারনেট চালু হয় প্রায় 21 বছর আগে। 2012-তে 3G আর 2021 সালে চালু হয় 5G সেবা। কিন্তু এত বছরও প্রায় 11.5 কোটি গ্রাহকের মুঠোফোনের ইন্টারনেট নিয়ে ভোগান্তির শেষ নেই। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করা বৈশ্বিক সংস্থা ওকলা টেস্টের হিসেবে বাংলাদেশে গত জুনে মুঠোফোনের ডাউনলোড স্পিড ছিল 37.83 আর আপলোডে 12.16 MBPS। বিশ্বের মধ্যে বাংলাদেশ মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে 88তম। অন্যদিকে 672 MBPS স্পিড দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, আর কাতার 561 MBPS স্পিড দিয়ে দ্বিতীয়। যদিও গড় হিসেবে দেশের 4 প্রতিষ্ঠান 20 থেকে 25.5% ইন্টারনেট স্পিড দিচ্ছে। দেশের যে 4 অপারেটর মোবাইল ইন্টারনেট সেবা দেয় তাদের মধ্যে অন্যতম রবি ও বাংলালিংক। রবি 5G সেবা দেয় আর বাংলালিংক 4G। রবি বলছে ঢাকার তুলনায় তারা সেবা প্রত্যন্ত অঞ্চলে দিতে পারেন না অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। এছাড়া অনিয়ন্ত্রিত নগরায়নকেও দায়ী করেন তিনি। সমস্যা নাই আমি সেটা অবশ্যই বলবো না, সমস্যা আছে। লোকালাইজ যেসব সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করছি সেগুলো রিজলভ করার জন্য। আপনাকে আমি যদি বলি যে আমরা প্রতি বছর প্রায় $200 মিলিয়ন, প্রায় 2000 কোটি টাকার উপর আমরা ইনভেস্ট করছি এই নেটওয়ার্ক এক্সপানশন, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ইনক্রিজের জন্য। আর বাংলালিংক বলছে নেটওয়ার্ক শেয়ারিং অসুবিধা কিংবা তরঙ্গের চড়া দাম সহ নানা সমস্যা আছে। তার মাঝেও স্পিড ঠিক রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। আমার ইনডোর কাভারেজ বা ঘরের ভিতরে কাভারেজে একটু সমস্যা হয়, কারণ আমাদের লো ব্যান্ড স্পেকট্রামটা একটু কম তুলনামূলক অন্যদের তুলনায়। তো সেই জন্য আমরা যখন লো ব্যান্ড স্পেকট্রামটা কম থাকে তখন ইনডোর পেনিট্রেশনটা একটু কমে যায়, যেটার জন্য আমরা দেখছি যে আমাদের কমপ্লেইন মাঝে মাঝে আসে। বিশ্বের অন্যান্য দেশের মতোই মোবাইল ইন্টারনেট গুরুত্ব দিতে হবে সরকারকে, তা না হলে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা অনেকটাই কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পদ্মা সেতু রাজধানীর সাথে বরিশালের দূরত্ব কমালেও শিল্পায়ন হচ্ছে না যথাযথভাবে। গ্যাস না থাকা, মহাসড়ক 4 বা 6 লেন না হওয়া এবং অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সমস্যার সমাধানে সরকার এবং বিনিয়োগকারীদের আরও আন্তরিক হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 225 বছরের প্রাচীন শহর বরিশাল, আর বিভাগের বয়স 33 বছর। কিন্তু অন্য কোনো শহরের মতো এখানে হয়নি তেমন শিল্পায়ন। সে কারণে বরিশাল বিভাগের শিক্ষিত তরুণদের কাজের জন্য রাজধানী সহ অন্য শহরে যেতে হচ্ছে।
2022 সালে পদ্মা সেতু চালুর আগে সড়কপথে ঢাকা বরিশাল রুটের দূরত্ব ছিল 242 কিলোমিটার। সেতু চালুর পর হয়েছে 160 কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে গোটা অঞ্চলে শিল্পায়ন হবে এমন ধারণা ছিল বরিশালবাসীর, কিন্তু আশানুরূপ শিল্পায়ন হয়নি বলে জানান এই ব্যবসায়ী নেতা। পদ্মা সেতু কেন্দ্রিক বরিশাল তথা দক্ষিণাঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠে না। এটা দুইটা কারণ, একটি হচ্ছে 4 লেন 6 লেন না থাকা আর গ্যাসের স্বল্পতা। এইটাই দুইটা মূল কারণ এই দক্ষিণ অঞ্চলের শিল্পায়ন না হওয়া এবং উন্নতি না হওয়া। 1960 সালে প্রায় 131 একর জমিতে প্রতিষ্ঠিত শিল্পনগরীতে প্লটের সংখ্যা 350টি। 66 বছর পর 112টি প্লট এখনও খালি পড়ে আছে। পদ্মা সেতু চালুর পর বিসিকে নতুন শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে মাত্র 15টি। পদ্মা সেতু হবার পরে বরিশালের বেশ কিছু উদ্যোক্তা বরিশাল বিসিকে প্লট বরাদ্দ নিয়েছেন। তার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে। তারা উৎপাদনে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণে তারা উৎপাদনে যেতে পারছেন না। শিল্পায়ন না হওয়ায় হতাশ খোদ কলকারখানা অধিদপ্তরও। অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে দায়ী করলেন এই কর্মকর্তা। বলা যেতে পারে অর্থনৈতিক অস্থিরতা, এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত ঘাটতি। বরিশাল সহ বিভাগের সবগুলো জেলাতে অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়ন দরকার, আর এজন্য সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক হতে হবে বলে মনে করেন এই অর্থনীতির বিশ্লেষক। আমাদের দরকার সরকারের তরফ থেকে খুবই আন্তরিক একটি প্রচেষ্টা, কিছু ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং একটি সমন্বিত উদ্যোগ। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তাদের এখানে আন্তরিকভাবে এগিয়ে আসাটা অত্যন্ত দরকারি। কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুসারে বরিশাল বিভাগে বর্তমানে রেজিস্ট্রিকৃত কারখানার সংখ্যা 1074টি। পদ্মা সেতু চালুর আগে এই সংখ্যাটা ছিল 824টি। সংখ্যার হিসাবে 250টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। বরিশাল বিভাগে শিল্পায়নের ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত সুবিধাটি স্বাধীনতার 55 বছরেও কাজে লাগানো যায়নি। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার 4 বছর পার হলেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। এ অবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহে উন্নতি নেই, দীর্ঘ লাইনেও কাটছেনা ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস রহমান। ফিরদাউস, জানাবেন যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ প্রাপ্তি নিয়ে কি বলছেন পাম্পের কর্মী ও গ্রাহকরা? সানি, গেল কয়েক সপ্তাহ ধরেই ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমরা রয়েছি মগবাজারে। এখানে এসে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে এবং গ্রাহক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। গ্রাহকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কয়েক সপ্তাহ ধরেই তারা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো থেকে। তারা বলছেন তাদের ভোগান্তির কথা। এমনও হয়েছে তাদের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে সেই ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় অন্য একটি ফিলিং স্টেশনে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, তবু গ্যাস মেলেনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহে ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি যানবাহন দাঁড়ানো অবস্থায় রয়েছে, তবে গ্যাসের চাপ কম থাকায় চাহিদার চেয়ে অনেক কমে তারা গ্যাস সরবরাহ করছেন। এবং আমরা গ্রাহকদের সঙ্গে আরও কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট চালক যারা রয়েছেন তারা আমাদেরকে তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে গেল কয়েক সপ্তাহ ধরেই তারা চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় তাদের যে আয় রোজগার রয়েছে, উপার্জন রয়েছে, সেটিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এবং অনেকে বলছেন যে যাত্রী সেবাও দিতে পারছেন না। বিশেষ করে প্রাতিষ্ঠানিক যেই যানবাহনগুলো রয়েছে তাদের যে নিত্যদিনের কাজকর্ম রয়েছে সেটি পরিচালনা করতে তাদের অনেকটাই সমস্যায় পোহাতে হচ্ছে। আমরা এখানে মগবাজারে রয়েছি, এর আগেও কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানেও দেখতে পেয়েছি এর মধ্যে একটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে
গ্যাস সরবরাহ একেবারেই চাপ নেই। এই স্টেশনটিতে কিছুটা চাপ রয়েছে, তবে সরবরাহ একেবারেই কম, চাহিদার চেয়ে অনেকটা কমেই তারা গ্যাস সরবরাহ করছেন। আমরা এখানে দেখেছি যে গাড়ি চালকরা বলছেন যে তারা আগে যে গ্যাস নিতেন অর্থাৎ 500 থেকে 600 টাকার গ্যাস এখান থেকে নিতে পারতেন, এখন তারা সেটা অনেকটাই কমে এসেছে, 200-300 টাকার করে গ্যাস নিতে হচ্ছে। ফলে তাদের দিনে 3 থেকে 4 বার গ্যাস এখান থেকে নিতে হয়। আমরা দেখেছি যে গেল কয়েক সপ্তাহের চিত্র আমরা দেখিয়েছি এবং আমরা বলেছি যে সেখানেও তারই ধারাবাহিকতায় এখানেও গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পাম্পগুলোতে নয়, যানবাহনের পাশাপাশি বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলোতেও গ্যাসের সংকট রয়েছে। তো রাজধানীর মগবাজার থেকে গ্যাসের যে চাপ কম রয়েছে, সরবরাহ কম রয়েছে, এই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সানি, রাজধানীর মগবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। এদিকে চট্টগ্রামেও গ্যাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন। এদিকে ফেনীতে লোডশেডিংও অতিষ্ঠ জনজীবন। গ্রামে দৈনিক 8 থেকে ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়েছে মানুষ। পাশাপাশি যুক্ত হয়েছে অতিরিক্ত ভুতুরে বিল। গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নগর কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, ও লোডশেডিং নিয়ে বিস্তারিত জানাতে ফেনী শহরের মহিপাল থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে চট্টগ্রামের গ্যাসের সংকট কতদিন ধরে, আর সংকট নিরসনে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে বা কি বলছে? সানি, চট্টগ্রামে টানা 11তম দিনের মতো গ্যাস সংকট আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামে আসলে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে তার অর্ধেকে নেমে এসেছে সরবরাহ। ফলে আমরা দেখতে পাচ্ছি সিএনজি ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি, শিল্প কারখানা সব জায়গাতে তার প্রভাবটি পড়েছে। আমরা এই মুহূর্তে কদমতলীর একটি ফিলিং স্টেশনে রয়েছি, যেখানে একেবারে ভোর থেকেই দীর্ঘ যানবাহনের লাইন। সকাল 8টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে স্টেশনে, এবং এখানে স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে 2 ঘন্টা আগে থেকেই এখানে গ্যাসের চাপটি পুরোপুরি কমে গেছে, ফলে তাদেরকে বন্ধ রাখতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে গ্যাসের জন্য। কবে নাগাদ আসলে এই গ্যাস তারা পাবেন সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে 400 মিলিয়ন ঘন ফুট। সে জায়গাতে আসলে আগে থেকে চট্টগ্রামে এই সংকটটি ছিল, তবে মহেশখালীর যে এলএনজি একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সেটি পুরোপুরি সচল হয়নি, ফলে তার প্রভাবটি আসলে চট্টগ্রামে এসে পড়েছে। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে চাহিদার অর্ধেক, অর্থাৎ 200 মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে অর্ধেকের চাহিদা কমে যাওয়ার, সরবরাহ করতে না পারার কারণে সব জায়গাতে তার প্রভাবটি পড়েছে। এবং গণপরিবহনে আমরা দেখতে পাচ্ছি এই যে তার প্রভাবটি পড়েছে। বিশেষ করে গতকাল এবং গত পরশু আমরা দেখেছি গণপরিবহনগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। তারা বলছেন যে বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, ফলে তাদেরকে দ্বিগুণ ভাড়া নিতে হচ্ছে। সেটি নিয়ে কিন্তু যারা এই গণপরিবহন ব্যবহার করেন তাদের সাথে চালকদের বেশ বাকবিতণ্ডাও আমরা লক্ষ্য করেছি। আসলে এমন অবস্থায় কবে নাগাদ সেটি ঠিক হবে সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না। যে মহেশখালীর যে এলএনজি টার্মিনাল, সেই টার্মিনালের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন এখনও পর্যন্ত একটি টার্মিনালের সচল থাকলেও আরেকটি টার্মিনালের কার্যক্রম পুরোপুরি সচল হয়নি, এবং এই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হয় কি না সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছেন না। এমন অবস্থায় ভোগান্তিটি চট্টগ্রামে বেড়েছে। ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এবং বাসা বাড়িতে আমরা দেখছি চুলা জ্বলছে না। বিভিন্ন বাসাতে অনেকেই বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করছে। এই দৃশ্যগুলো কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে গ্যাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে, তার প্রভাবটি সব জায়গাতে পড়ছে। সানি, চট্টগ্রাম থেকে গ্যাসের স্বল্পতা নিয়ে জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এবার ফেনীর লোডশেডিংয়ের খবর জানতে আমাদের আরেক সহকর্মী সুলাইমান ডালিমের কাছে যাব। ডালিম, বলুন, ফেনীতে লোডশেডিংয়ের কী অবস্থা, গ্রাহকরা কি বলছেন, আর কর্তৃপক্ষই বা কী বলছেন? সানি, আজকে সকালের যে অভিজ্ঞতা শহরবাসীর সেটি যদি আমরা বলি, একদম ভোর থেকে ফেনীতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ ছাড়াই এখন 10টার অধিক বাজছে, এখন পর্যন্ত শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ আসেনি। গত কয়েক সপ্তাহ যাবৎ ফেনীতে গ্যাসের যে সমস্যা চলছে, গ্যাসের সমস্যার মধ্যেই কিন্তু আবার বিদ্যুতের
যে সমস্যা সেটি প্রকট আকার ধারণ করেছে। অনেকেই আমরা দেখেছি যে গ্যাসের চুলার পরিবর্তে ইলেকট্রিক যে চুলাগুলো সেটি কিনেছেন এবং সেটির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই যে লোডশেডিং এর কারণে কিন্তু বৈদ্যুতিক চুলাগুলো জ্বলছে না, তার ফলশ্রুতিতে অনেক বাসাবাড়িতে সকালের নাস্তাও তৈরি হয়নি। এই যে লোডশেডিং এর পরিস্থিতি, এটি কিন্তু শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সরবরাহকৃত গ্যাস ফেনী বিদ্যুৎ সেটি কিন্তু নয়, ফেনী শহর ছাড়াও উপজেলাগুলো যেমন রয়েছে সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সেখানেও কিন্তু লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। আমরা কথা বলেছি উপজেলা পর্যায়ে বেশ কিছু মানুষের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেখানে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত দৈনিক লোডশেডিং হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের যে জনজীবন সেটি অনেকটাই চরম দুর্ভোগে পড়েছেন তারা। অপরদিকে আমরা শহরের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শহরেও 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের যে নিত্যনৈমিত্তিক কাজ এবং ব্যবসা বাণিজ্য সে জায়গায় ব্যাহত হচ্ছে। অপরদিকে এই শহরের যারা বাসিন্দা তারাও বলছেন যে এই যে একদিকে গ্যাসের সমস্যা, অপরদিকে বিদ্যুতের সমস্যা, সব মিলিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অপরদিকে যারা বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত মাসে হঠাৎ করে ভুতুড়ি বিল এবং অস্বাভাবিক বিল তাদেরকে গুনতে হচ্ছে। তারা বলছেন যে অন্যান্য মাসে যেখানে বিদ্যুৎ 1000 আসতো, সেখানে গত মাসে বিদ্যুৎ বিল এসছে 1000 থেকে ডাবল হয়ে 2000 কিংবা 2500, কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ বিদ্যুৎ বিল তারা গুনছেন। তারা বলছেন যে অন্যান্য যে মাস রয়েছে সে মাসের তুলনায় গত মাসের বিদ্যুৎ বিল তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে এবং ভুতুড়ি বিল মনে হচ্ছে। এইসব কারণে কিন্তু স্থানীয় যারা রয়েছেন ফেনীর গ্রাম এবং শহর পর্যায়ের উভয় শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে, দুর্ভোগে পড়েছেন তারা। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে বিদ্যুৎ পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে সোলাইমান ডালিম জানাচ্ছিলেন অতিরিক্ত বিদ্যুৎ বিলের ও লোডশেডিংয়ের খবর। দুবাইয়ে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও শাপলা চত্বরে হত্যা মামলায় অভিযুক্ত এই আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেনজিরের বিষয়ে আমিরাত সরকারের চাওয়া নথিপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে জানান তিনি। কামরুল হাসান জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি আলোচিত আইজিপি বেনজির আহমেদ। গত 12 জুন তাকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করে দুবাই পুলিশ। বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গণমাধ্যমের এমন খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, আমিরাতের আইন অনুযায়ী বেনজির আহমেদের বিচার কাজ চলমান। অভিযুক্ত আসামি সেখানকার আইন অনুযায়ী সেখানে জামিন পেয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে, তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। গণমাধ্যমের খবর বলছে, বেনজিরকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি হয়। পরে বেনজিরকে আরব আমিরাতের বাইরে না যাওয়ার শর্তে জামিন দেয়া হয়। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজিরের বিষয়ে আমিরাতের সাথে নথিপত্র লেনদেন হয়েছে। আমিরাতের সরকার তার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আরও তথ্য জানতে চেয়েছে। বেনজির আহমেদকে ফিরিয়ে এনে দেশে বিচার সম্পন্ন করতে সরকার সব চেষ্টাই করছে বলে জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানান, সাবেক আইজিপির জামিন পাওয়ার বিষয়টি তারা গণমাধ্যম থেকে জেনেছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। এটার আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয়ই নেবে। আমাদের যে কিছু আইনি পদক্ষেপ যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয়, আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়।
তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করেছে বলে রোববার খবর প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই বেনজির কারামুক্ত হন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ের ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার বিকেলে রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেনজির আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে দিয়েছে। কী শর্ত আমি সার্টিফাইড করে যোগাযোগ করতে বলেছি। তারা আইনানুগভাবে গেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে। বিএনপি ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। ২৪-এর অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে বিয়াম ফাউন্ডেশনে জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মেলন আয়োজন করে রিভলিউশনারি অ্যালায়েন্স। সম্মেলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জুলাইয়ের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার। বর্তমান সরকার সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে এদিকে রবিবার দুপুরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী অংশ নেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনায়। বলেন, বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্যমন্ত্রী বলেন, সমালোচনাকারীদের স্বাগত জানায় সরকার, তবে রাষ্ট্রের বিরুদ্ধে অপতথ্য বা বিভ্রান্তিমূলক কথা বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন তিনি। বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবেই চিনি। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে দেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে? হোসেন জাহিদ, এখন, ঢাকা। দিনে দিনে বিএনপি সরকার ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাইয়ের ঐক্য ভাঙার জন্য বিএনপি দায়ী। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। এরকম পুরা বাংলাদেশে শরিক দলের নেতারা অভিযোগ করেন, পুরনো ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায় সরকার। গণভোটের রায় না মানলে বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে।
ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। 1971 সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, আমাদের কর্নেল অলি আহমেদরা অস্ত্র হাতে নিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য, কিন্তু সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু দেশের মানুষের বৈষম্য দূর হয় নাই। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি, এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া। আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে খাসলতটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? জামায়াত আমির অভিযোগ করেন, যোগ্যতা নয়, রাজনৈতিক বিবেচনায় প্রশাসনে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে সরকার, যার পরিণাম বিএনপিকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। যে স্তরে স্থানীয় সরকারের নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে। এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এদিকে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আলোচনা সভায় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন ফ্যাসিবাদের পতন হলেও প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব রয়েছে। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই দুটি সরকারকেই মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। এদিকে চট্টগ্রামে জুলাই নিয়ে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাইতে যে ঐক্য গড়ে উঠেছিল তা ভাঙার জন্য বিএনপি দায়ী। জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দায়ী। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে 3 পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে আমরা সকল জায়গায় এনসিপির জনপ্রতিনিধি থাকবে। মেহরাব সুমন, এখন, ঢাকা। 3 দশকে নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে 30টিরও বেশি চর। জেগে ওঠা চরগুলো নিয়ন্ত্রণে ও জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রায় সংঘর্ষ, অবৈধ দখলের ঘটনা ঘটে, যা এখনই বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। নোয়াখালী থেকে নাসিম শুভ্র প্রতিবেদন। 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 6 জন। এরপর থেকে চরগুলো ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা। গত 1 মাস ধরে নতুন জেগে ওঠা চর আতাউরে চলছে অবৈধ দখলের চেষ্টা। স্থানীয়দের দাবি, হাতিয়া উপজেলার খোকন, হানিফ ও ভুট্টো নামের 3 জনের সমঝোতায় চলছে এই দখল। তারা ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি, তারা কিছু ধান ছিটি দিয়া বাতান্যা করতেন, আমরা ভোজ বান্ধি সাদা আদায় করে। এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে, যে আমরা ভোজ গরুর যে পরিস্থিতি দেখা গেছে, সামনের দিকে আমরা ভোজ গরু রাখতেও হাঁটতাম না, ফাইলতেও হাঁটতাম না। আমাদের মহিষ গরু নিয়ে বেঁধে রাখে, ওরা জরিফানা করে, কারণ আমরা বৈষ্ঠ শেখতে আমাদের খুব অসুবিধা হইতেছে। স্থানীয়রা বলছেন, চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে তা বিক্রি হচ্ছে চড়া দামে। এরপরই তা স্থায়ীভাবে দখল করা হয়। সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা গরু ছাগল মহিষ বান্ধি টাকা আদায় করার জন্য একটা পাইতারা করতেছে। কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না, আমাদেরকে এখন হুমকি দুমকি দিতেছে। গরু প্রতি 500-1000 টাকা না দিলে 2-4-5 দিন বান্ধি রাখে, এমনকি অনেক মহিষ এই খড়ে মারা পর্যন্ত গেছে। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। চর আতাউরে অবৈধ দখলদারদের দখল বন্ধের পাশাপাশি চরটিকে সরকারিভাবে গোচারণ ভূমি নির্মাণ করা হলে এই অঞ্চলের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হতে পারে।
চর সরকারি খাস জমি হলেও আইন অমান্য করে যে যেভাবে পারছে দখলের চেষ্টা করছে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নতুন জেগে ওঠা চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করবো এবং উপজেলা প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা। নতুন করে জেগে ওঠা চরগুলোকে গোচারণ ভূমিতে রূপান্তর কিংবা স্থানীয় ভূমিহীনদের মাঝে বরাদ্দের ব্যবস্থা করা হলে বন্ধ হতে পারে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন নোয়াখালী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধ পচা পানিসহ অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নেওয়া লার্ভা থেকে লক্ষ্মীপুর পৌরসভায় বাড়ছে মশার উপদ্রব, আর তাতেই পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। তবুও মশা নিধনে পৌর এলাকার ওষুধের ছিটানোর ফলপ্রসূ কার্যক্রম নেই। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 15টি ওয়ার্ড নিয়ে 28.26 বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর লক্ষ্মীপুর পৌরসভা। এখানে প্রায় 1.5 লাখ মানুষের বাস। অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে দিন দিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। এর ফলশ্রুতিতে যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ ও ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ড্রেনের ভেতরে জমে থাকা পলিথিন, প্লাস্টিক, বাসাবাড়ির ময়লা ও জলাবদ্ধ নোংরা পানি নিয়মিত পরিষ্কার না করায় এসব স্থান হয়ে উঠছে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগবাহী মশার প্রজনন ক্ষেত্র। সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, সরকারি হিসাবে জেলায় গত 3.5 বছরে 8,153 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে এবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে 43 জনের ডেঙ্গু ধরা পড়েছে। তবে জেলার 5টি উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে শতাধিক রোগী ডেঙ্গু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শহরের উপর হয়তো দু এক করতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলা এই যে বর্ষা আসলে পানি জমে থাকে, বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা থাকে, মশক নিধনের কোনো কার্যক্রম কখনো কোনো ব্যবস্থা নেয় নাই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিষ্কার বা অপরিচ্ছন্নতা, ড্রেনের নিষ্কাশনটা বা ব্যবস্থাপনাটা আসলে ঠিকমতো হচ্ছে না, বিধায় মশার উপদ্রবটা বেশি। যত্রতত্র মলাস্তূপ জমে থাকা, যে কারণে এই সময়ে মশার অত্যধিক উপদ্রব। পৌরবাসীর অভিযোগ, লক্ষ্মীপুর পৌরসভার প্রায় 34 কিলোমিটার ড্রেনের কোনোটি পরিকল্পিত নয়। এই ড্রেনের পচা ও দুর্গন্ধযুক্ত পানি থেকেই মশার বিস্তার বেশি ঘটছে। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও কিন্তু ডেঙ্গুর এখন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা জানি যে সাধারণত এই জুন থেকেই আগস্ট মাস বা আগামী 3 মাস কিন্তু এই ডেঙ্গুর আক্রমণটা বেশি থাকে এবং দেখা যায় যে রোগীরা আক্রান্ত হয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু উৎপত্তি স্থল চিহ্নিত করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান পৌর প্রশাসক। আমাদের চলমান যে ডেঙ্গু মৌসুম, যেটা আমাদের ডেঙ্গু মোকাবেলার জন্য পৌরসভা থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে যেখানে ডেঙ্গু মশার আপনার উৎপত্তি স্থল আছে, ওগুলো আমরা চিহ্নিত করে ওগুলো ধ্বংসের ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে মশক নিধনের কার্যক্রম চলছে। এখন লক্ষ্মীপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের থানায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে 6 পুলিশ সদস্য সহ কমপক্ষে 15 জনের। ঘটনাস্থল থেকে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ, যা সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। হামলার দায়ে স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াতে কাবালচক এলাকার কাছে হয় এই হামলা। আহত হয় প্রায় 20 জন। স্থানীয় সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদন বলা হয়, কাবাল থানায় ঢোকার চেষ্টা করছিল আত্মঘাতী হামলাকারী, কিন্তু প্রবেশ পথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে থামান। তখন থানার প্রবেশ পথেই বিস্ফোরণ ঘটায় হামলাকারী। ঘটনার সময় এলাকাটিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল স্থানীয় যুবকরা। বিক্ষোভে অংশ নিয়েছিল কয়েকশো মানুষ। সোয়াত উপত্যকায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রম বেড়ে চলার প্রতিবাদই চলছিল এই বিক্ষোভ। এ ঘটনা তদন্তে চলছে উচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন। শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চলতি মাসেই খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণহানি 150-র বেশি হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে
কমপক্ষে 17 ফিলিস্তিনির আহত অনেক। উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড়ের মধ্যেই এমন আগ্রাসী ইসরায়েল। স্থানীয় সময় রোববার ভোর থেকে গাজা সিটির পশ্চিমে খান ইউনিসের পশ্চিম, গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাই উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পশ্চিমের রিমাল বিভিন্ন আবাসিক ভবন, তাঁবু, যানবাহন লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক সপ্তাহের মধ্যে উপত্যকায় সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এদিন। গাজায় গুরুত্বপূর্ণ অবকাঠামো, আবাসিক ভবন লক্ষ্য করে অব্যাহত হামলার মধ্য দিয়ে বাড়ছে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। বিশেষ করে শেষ 48 ঘন্টায় কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই অনেকটা নিজ লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। শনিবারও ইসরায়েলি হামলায় প্রাণ যায় 8 ফিলিস্তিনির। সেউতায় অভিবাসন প্রত্যাশীর আকস্মিক ঢলের পিছনে ট্রাম্প নেতানিয়াহুর কলকাঠি নাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে স্পেনের তিক্ত সম্পর্কের কারণেই মরক্কোকে ঢাল হিসাবে ব্যবহার করছে তেল আবিব। অর্ণব প্রসাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাতারাতি সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় 60,000 অভিবাসন প্রত্যাশীর ঢল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের পেছনে মানব পাচারকারী মাফিয়াদের দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাnchez। তার অভিযোগ, সম্প্রতি স্পেনের আদালতের দেয়ার রায়কে অতিরঞ্জিত করে প্রচার করেছে মানব পাচারকারীরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইস্যুটি নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলো। কয়েকজন বিশ্লেষকের বরাতে আল জাজিরা বলছে, সাম্প্রতিক ঢলের পেছনে কলকাঠি নাড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা গাজা ইরান যুদ্ধ ও ন্যাটোর পরিচালন ব্যয় ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর চক্ষুশীল স্পেনের বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো স্যাnchez। এ কারণে বিশ্লেষকরা মনে করছেন, চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনাকে পুঁজি করে স্পেনের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা ও মেলিলার ওপর মরক্কোর নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি জানানোর সুযোগ তৈরি করে দিয়েছে ইসরায়েল। কেননা সেউতা ও মেলিলাকে স্পেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি মরক্কো। এছাড়াও বিশ্লেষকদের দাবিকে আরও শক্ত করেছে শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেননের এক্সপোস্ট। সবসময় ইসরায়েলকে জ্ঞান দেয়া স্পেন কেন আফ্রিকায় ঔপনিবেশিক ছিটমহল টিকিয়ে রেখেছে সেই প্রশ্ন ছুড়ে দেন ড্যানন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরকারী দেশ মরক্কো। এ কারণে তেল আবিবের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মরক্কোর প্রশাসন ইচ্ছাকৃতভাবে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল উস্কে দেয় বলে দাবি বিশ্লেষকদের। পাশাপাশি আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের জন্য মরক্কো ও আলজেরিয়ার দীর্ঘদিনের বৈরিতা ও সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাnchez-এর আলজেরিয়া সফরের যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কেননা দীর্ঘদিন থেকে মরক্কোর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতা দাবি করে আসছে আলজেরিয়ার মদতপুষ্ট সামরিক ও রাজনৈতিক সংগঠন পোলসারিও ফ্রন্ট। এ কারণে স্যাnchez-এর আলজেরিয়া সফরের কয়েকদিনের মাথায় সেউতা আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢল দেখল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক অঙ্গনে টক অব দ্য টাউনে পরিণত হওয়া সেউতার অভিবাসন প্রত্যাশীদের ঢলকে ভালোভাবে নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের ডানপন্থী নেতারা। তারা স্পেন সরকারের নমনীয় অভিবাসন নীতিকে দায়ী করছেন। এছাড়াও সেউতার ঘটনার জেরে ইতালি সরকার স্পেনকে সেনজেন মুক্ত চলাচল অঞ্চল থেকে সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। স্পেন সংলগ্ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্সও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ভারতে অতি ভারী বৃষ্টির শঙ্কায় পশ্চিমবঙ্গের 4 জেলায় জারি রেড অ্যালার্ট। বৃহস্পতিবার পর্যন্ত টানা অতি ভারী বর্ষণের আভাস বাংলাদেশ সীমান্তবর্তী 5 রাজ্যে। কেরালায় বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 11 জনে। তীব্র বন্যার মধ্যে ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আভাস জম্মু কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বর্ষার দাপট অব্যাহত প্রতিবেশী চীনেও। বিস্তারিত জানাচ্ছে নুজহাত কামাল। কয়েকদিনের ভারী বর্ষণের পর বৃষ্টি কমেছে গুজরাট, কেরালা ও আসামে। ৭৮ লাখ মানুষের দুর্ভোগ আর ৮২ প্রাণহানির পর বন্যা পরিস্থিতির উন্নতি দেখছে আসাম।
কেরালায় বন্যায় বেড়েছে প্রাণহানি, আশ্রয় কেন্দ্রের ঠাঁই ৭,৫০০-এর বেশি মানুষের। ১৪ জেলায় জারি তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, ইয়েলো অ্যালার্ট। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির আভাস না থাকলেও জলাবদ্ধতা অব্যাহত রয়েছে মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে। From morning we are here. From morning to noon we are rescuing people. More than 500 people. We rescued them. So there were 2 deaths so far reported, and there are damages to houses, damages to roads. 10 houses were completely damaged. Almost 50 or so houses have been partially damaged. That partial damage means people cannot. এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আসামের 2, কেরালার 9, কর্ণাটকের 1, তেলেঙ্গানার 1 ও অন্ধ্রপ্রদেশের 4 জেলায়। 8 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আভাস ভারতের উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব, উত্তর পূর্ব এবং আরব সাগর ও বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায়। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসাম সহ দক্ষিণ পূর্বের নাগাল্যান্ড, মণিপুর আর অরুণাচলে বৃহস্পতিবার পর্যন্ত টানা হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সিকিম আর বিহারেও হতে পারে তীব্র বৃষ্টি। পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ 4 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। রাজ্যের উত্তর পূর্ব, দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট। বজ্রসহ ঝড় ও ঘন্টায় 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আভাস। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ 15 রাজ্যে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস ওড়িশা থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তীব্র বন্যার মধ্যেই ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা। 5 দিন রাজ্য জুড়ে রয়েছে অতিবৃষ্টির আভাস। 25 জেলায় জারি ইয়েলো অ্যালার্ট। বিরামহীন বৃষ্টি নতুন করে দুর্যোগ বয়ে আনতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে। প্রতিবেশী চীনেও ভারী বর্ষণ, বন্যা, ভূমিধস অব্যাহত বিস্তীর্ণ অঞ্চলে। মঙ্গলবার পর্যন্ত কিছু অঞ্চলে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আভাস। হেইলংজিয়াং, গানসু সহ বিভিন্ন প্রদেশে নিরাপদ আশ্রয়ে সরে গেছে হাজারো মানুষ। উহুলিন নদীতে বাড়ছে পানি। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। কমনওয়েলথ গেমস থেকে একের পর এক ব্যর্থতার বার্তাই দিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। অখ্যাত বেশ কিছু দেশের অ্যাথলেটরা পদক পেলেও জায়গা নেই বাংলাদেশের নাম। সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা বলছেন পদক লাভের জন্য আলাদা পরিকল্পনা দরকার। জুবায়ের আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। জার্সি, আইল অফ ম্যান, ভূগোল নিয়ে বিশদ পড়াশোনা না থাকলে এই 2 দেশের নাম জানার কথা নয়। এমনকি জাতিসংঘ নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্রও নয় তারা। তবে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও ঠিকই জায়গা করে নিয়েছে তারা। এমনকি আর্থিক ও সামাজিকভাবে অনেকটা পিছিয়ে থাকা নাউরু কিংবা তুভালুও জিতেছে পদক। প্রতিবেশী ভারত লড়াই করছে তালিকার শীর্ষ 5-এ জায়গা করে নিতে। অথচ বাংলাদেশ যেন কেবল অংশগ্রহণ করেই তৃপ্ত। ইভেন্টে অংশ নিয়ে কোনো পদকই জিততে পারেনি দেশি অ্যাথলেটরা। সাবেক শুটার শারমিন রত্না এবং শাটলার এলিনা সুলতানা বলছেন প্রস্তুতির ঘাটতিতেই পদকের খাতায় নেই বাংলাদেশ। একটা লং টার্ম ট্রেনিংয়ের যদি ব্যবস্থা রাখা যায় সেক্ষেত্রেই আপনার ভালো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। আদারওয়াইজ এটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমরা জাস্ট একটু পার্টিসিপেটই করতে পারবো। এই যে পদকের লড়াই আমরা থাকি না, কারণ আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমরা নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ারই করি না যে পদক পাবো কিনা। কমনওয়েলথ গেমসের জন্য বরাবরই জায়গা পায় ব্যক্তিগত ইভেন্ট। ফলে দলগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা থাকলেও সুযোগের অভাবে বঞ্চিত হয় দেশ। প্রশ্ন ওঠে কেন কেবল ব্যক্তিগত ইভেন্টেই অংশ নেয় বাংলাদেশ। কমনওয়েলথ গেমস খেলতে গেলে আপনার একটা পয়েন্ট লাগে, যেটা আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যত বেশি পার্টিসিপেট করা হয় তত বেশি আপনার পয়েন্ট আর্ন করা হয়। তো যখন তাদের র্যাঙ্কিংটা এগিয়ে আসবে তখনই শুধুমাত্র তারা পার্টিসিপেট করতে পারবে। বিভিন্ন ইভেন্টে আমরা ওইভাবে নজর দিইনি, যার জন্য আমাদের ওই দলগত ইভেন্টগুলোতে আমাদের প্লেয়ার ক্রাইসিস হয়ে যায়। সেই জন্য আমরা হয়তো বা ওই সব জায়গায় যে একটা স্কোর লাগে, একটা টাইমিং লাগে, সেটা আমরা যখন আমরা বাছাই করতে যাই ওই টাইমিংটা যদি না হয় তাহলে তো দলগতভাবে আসলে পাঠানো যায় না।
তবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদের দায়িত্ব নিয়েই পদক জয়ের স্বপ্নের কথা শোনালেন সাবেক ফুটবলার জাহিদ পারভেজ। লক্ষ্য আছে আমরা অলিম্পিকে পদক জেতা, এশিয়ান গেমসে পদক জেতা, কমনওয়েলথ গেমসে পদক জেতা বা সাফ গেমসে পদক জেতা। আমরা ধারাবাহিকভাবে যাতে দেশের সুনাম পুরো বিশ্বের কাছে ফুটিয়ে তুলতে পারি। আশ্বাসের এসব বাণী একপাশে সরিয়ে বাংলাদেশও নিয়মিত পদক তালিকায় জায়গা পাবে এমনই প্রত্যাশা সাবেক ক্রীড়াবিদ এবং সংগঠকদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।